হাসপাতাল থেকে ফিরে আর ঘুম হয়নি। বাচ্চাটার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। বাবা মা যেমনই হোক, ছেলে নিষ্পাপ। ওর মায়া ভরা মুখটা দেখলে আমার মায়া হয় বড্ড। পরদিন সকালে ছেলেটাকে দেখতে গিয়েছি। ওকে চোখের দেখা না দেখলে আমার শান্তি হচ্ছিল না। কাল ওই অবস্থায় রেখে এসেছি, রক্ত দিয়েছি। আজ তাই মানবিকতার খাতিরে দেখতে গেলাম। খালি হাতে তো আর যাওয়া যায় না অসুস্থ ছেলেটাকে দেখতে। এদিকে হাতে আমার টাকাও নেই ফলমূল কেনার, ধার যে করবো তার উপায়ও নেই। কাজ নেই আমার, ধার করলে শোধ দেবো কী করে? সামান্য একটু মুরগির মাংস আর ভাত রান্না করেছি, অল্প তেল মশলা রান্না করেছি। বাচ্চাটা আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। যদিও এত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছে সবে, এমন খাবার খেতে দেবে না নিশ্চিত। তবুও নিয়েছি। হাসপাতালে পৌঁছে বাচ্চাটাকে দেখেছি। রীতা বসেছিল ভেতরে, ওর স্বামীটাকে দেখলাম না, সম্ভবত কোথাও গেছে। আমি খাবারগুলো রেখে বাচ্চাটার খোঁজ খবর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। এমন সময় এলো রীতার স্বামী। এসে আমাকে দেখে বলছে, রীতা, তোমার ভিখারি বোন এসেছে সাহায্য চাইতে। কাল রক্ত দিয়ে গেছে না, আজ এসেছে তার মূল্য চাইতে। মুখে 1000 খানিক টাকা ছুঁড়ে মারো তো। আমি বললাম, তোর মতো খয়রাতি আমি নয়, মানুষকে দান করতে পারি আমি, যেমনটা তোকে করেছি। ওই 1000 টাকাটা নিজের কাছে রেখে দে, দুবেলা তোর মতো কুকুরের খাবার হয়ে যাবে। রীতার স্বামী কিছুটা চেঁচিয়ে বলে, এই মুখ সামলে কথা বলুন। তুই তোকারি করছেন কোন সাহসে? বেশি স্পর্ধা হয়েছে না, অসভ্য মহিলা কোথাকার। কালকের জুতোর মারের কথা মনে নেই তোর? আজও দেবো নাকি গাল বরাবর? দুর্বল ভেবেছিস আমায়? এই তন্নি আর আগের তন্নি নেই। তন্নি এখন প্রতিবাদ করতে শিখে গেছে, তোর মতো পশুর মুখে জুতো মারা শিখে গেছে। বোনের স্বামী বলে অনেক ছাড় দিয়েছি তোকে, আর নয়, বোন বলে ডেকেছি যাকে, সেই যখন স্বার্থপর বেরিয়েছে, তাহলে আমার আর চুপ থেকে লাভ কি? এবার থেকে প্রতিটা অন্যায়ের প্রতিবাদ আমি করে যাব। রীতার গায়ে হয়তো কথাটি লাগলো, তেড়ে এসে বলে, বোন ভাবি দেখেই তো ছেলের বিপদে ডেকেছি, পর ভাবলে ডাকতাম? একটা দিন কি হয়েছে কি না হয়েছে তার জন্য কথা শোনাচ্ছ কখন থেকে? সেন্স আছে তোমার? আমার ছেলে অসুস্থ আর তুমি এখানে এসে ঝগড়া করছো? লজ্জা করে না তোর এই কথা বলতে? অকৃতজ্ঞের বাচ্চা, বোন ভাবলে আমার অপমান কখনো সহ্য করতে পারতি না তুই। প্রতিবাদ না করিস, অন্তত আমার পক্ষে থাকতি, স্বামীকে বোঝাতিস যেই নিজেদের বিপদ আমায় ছাড়া উদ্ধার হবে না, অমনি ডেকে নিলি বোন বলে, তাই না? প্রয়োজনে তন্নি, প্রিয়জন না। আমার বিপদে আশ্রয় দিয়েছিলি একটা দিন। 2 মাসের বাচ্চা নিয়ে গেছিলাম তোর বাড়ি, কটা দিনের আশ্রয় চেয়েছিলাম শুধু, দিয়েছিলি? অথচ ওই যে অট্টালিকা, বিশাল ব্যবসা, সবে কিন্তু আমার টাকার জন্য। আমার টাকায় ব্যবসা করেই কিন্তু ছোট থেকে বড় হয়েছিস তোরা। ওই সময় কেউ দিয়েছিল তোদের টাকা? সেই আমিই দিয়েছিলাম। নিজে খেয়ে না খেয়ে তোর সংসারে দিয়েছি, ভুলে গেলি সব? শেষ পর্যন্ত আমাকে অপমান করলি তোরা, গায়ে হাত তুললি পর্যন্ত। তখন কোথায় ছিল তোর বোনের প্রতি ভালোবাসা? তোর স্বামীর মতো মেরুদণ্ডহীন লোকের সঙ্গে থাকতে থাকতে তুই নিজেও মেরুদণ্ড ছাড়া হয়ে গেছিস। বোনের মতো পবিত্র ডাক আর সুন্দর সম্পর্ক তোর সঙ্গে মানায় না। আমি তোর ছেলেকে দেখতে এসেছিলাম, ছেলে তোদের, তাই চিন্তাটা তোদের করা উচিত ছিল আগে। আমি দেখেই চলে যেতাম। তোর স্বামী কোন সাহসে আমায় অপমান করলো, অথচ আমি তোদের উপকারী করেছি এত কিছুর পরও? কেমন চামড়া তোর? গায়ে কি মানুষের চামড়া আছে আদৌ? একটু অপমান করেছে তো কি হয়েছে আপা? ক্ষয় হয়ে গেল তোমার? ছ্যাঁকা লাগলো? আমি ভুরু উঁচিয়ে বললাম, 2 বেলা খাবার দিসনি আমায়, সুতরাং আমার অপমানের কোনো অধিকার নেই তোদের। বেশি বাড়তে আসিস না, বোন বলে আর ছাড় পাবি না তুই। একটা আঘাত করতে এলে 3টে সহ্য করতে হবে এবার থেকে। রীতা আর ওর স্বামী দেখছে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো এমন তন্নিকে আশা করেনি ওরা। আর কথা না এগিয়ে চলে এসেছি। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা দোকানে চোখ পড়ল। একটা কালো রঙের শার্ট চোখে পড়ে, হুবহু সেই রকম শার্ট যা আমি আকাশকে গিফট করেছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে। আকাশের পছন্দের রং ছিল কালো। কালো রঙের পোশাক ওর সুন্দর শরীরে মানাতো বেশ। জানেন, আমার সংসার জীবনে আমি একটু কৃপণ ছিলাম। নিজের জন্য শুধু, সন্তান ও আকাশের প্রতি আমার উদার মন। ওদের খুশি করতে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতাম। ওদের সুখের মাঝে নিজে সুখী হতাম। বাংলার প্রতিটি মেয়ে হয় নিজের প্রসঙ্গে কৃপণ। এরা নিজে না নিয়ে না খেয়ে স্বামী ও সংসারে দিতে পছন্দ করে। দিন শেষে এটাই হয় তাদের মানসিক শান্তি। বরাবরই আমার মন ভীষণ চাইতো আকাশকে একটা ওর পছন্দসই কিছু দিই, তাও নিজের টাকায়। কিন্তু আমি টাকা পাবো কই? সংসার বাদে কোনো কাজ তো আমি করতাম না। আকাশ আমায় হাত খরচের টাকা দিত, ওর দেওয়ার সেই টাকা খুব প্রয়োজন ছাড়া কখনোই ভাঙিনি। কারণ আমার প্রয়োজনীয় সব জিনিস ও নিজেই এনে দিত। টাকাটা আমায় দিত যাতে আমার খুব শখের কিছু কিনতে পারি। আমার আবার শখ কিসের? স্বপ্ন ছিল 2 চোখে স্বামীকে 1 সেট ভালো পোশাক গিফট করার স্বপ্ন।
বড়লোকের বউ হয়েও কষ্ট করে চলেছি আমি। বললাম না, নিজ প্রসঙ্গে ভীষণ কিপটে আমি। হেঁটে যেতাম বাজারে, মানুষ কত দামি ক্রিম অয়েল ব্যবহার করত, সেখানে আমি খুবই কম দামের জিনিস নিতাম, ওতেই আমার হয়ে যেত। এরপর আমার মাথায় নিজে কিছু করার চিন্তা আসে, সংসার থেকে সংসারী হয়ে উঠতে চাই, পশুপালন গাছ লাগানো শুরু করি। সেখান থেকে যা পেতাম সংসার দিয়ে কিছুটা গুছিয়ে রেখে রেখে সেবার আমাদের বিবাহ বার্ষিকীতে আকাশকে একটা প্যান্ট শার্ট কোট টাই সহ এক জোড়া জুতো ও ঘড়ি গিফট করি। দাম ছিল 25,000-এর কাছাকাছি। 2 বছরের সঞ্চয় একদিনে খরচ করেছি আমি আমার ভালোবাসার মানুষটির জন্য। আকাশ বেশিরভাগ দামি পোশাকই পরতো, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে। যাতা পরে থাকলে তো আর হয় না। আকাশ ছিল সেদিন প্রচুর খুশি। এতগুলো জিনিসের মাঝে শার্টটি ওর সবচেয়ে পছন্দ ছিল। শার্টটা খুব বেশি পরতো না, নষ্ট হওয়ার ভয়ে, শুধু আমাদের বিশেষ দিনগুলোতে গায়ে দিত। সেই শার্টও একসময় বড়জাকে দিয়েছিল ঘর মুছতে। ভাবতেও অবাক লাগে, মানুষের সঙ্গে মানুষের পছন্দ কত বদলে যায় দ্রুত। আমার ভাবনার মাঝখানে কেউ আমার হাত ধরে জোরে টান দেয়, মুহূর্তে কেঁপে উঠি আমি। মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরি, চোখ খিচে বন্ধ করে নিই, ভয়ে যেন আমার দম বন্ধ হওয়ার উপক্রম। সেকেন্ড 5 পর অনুভব করি কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে, শব্দ পাচ্ছি এবং আমার হাত চেপে ধরে আছে শক্ত করে। ধীরে ধীরে চোখ খুলি আমি। প্রতিবেশী সেইভাবেই ঘামার্ত চেহারায়, তার ভয়ার্ত মুখ আমায় শাসানোর স্বরে বলে, পাগল হয়ে গেলে নাকি তন্নি? মাঝ রাস্তা দিয়ে হাঁটছো কেন? একটু হলে কি হয়ে যেত? বাচ্চা নিয়ে বেরিয়েছো, সাবধানে চলবে না? পেছনের গাড়ি দেখোনি? গাড়িওয়ালা হর্ন দিয়েছে, তাও শোনোনি? আমি সেই যে দূর থেকে তোমায় ডাকতে ডাকতে দৌড়ে এসেছি, জবাব দিলে না? কি যেন ভেবে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলে, একটুর জন্য বেঁচে গেলে। ভাগ্যিস আমি টান দিয়েছিলাম তোমায়। বলি, জ্ঞান তোমার কোথায় থাকে? এই মানুষটা আমার কাছে ভাবি কম বোন বেশি। কত পরামর্শ, কত উপকার পেয়েছি ওনার থেকে। বিপদের দিনে উনি আমার সঙ্গী হয়েছেন, যেখানে আমার নিজের লোকেরা পাশে দাঁড়ায়নি সেখানে উনি বিনা স্বার্থে আমার পাশে থেকেছেন, ভালো পরামর্শ দিয়েছেন। উনি আমার এক প্রকার মানসিক শান্তি ছিলেন, যার কাছে থাকলে মনে শান্তি পেতাম আমি। তাই এতদিন পর ভাবিকে দেখে আবেগী হয়ে পড়ি আমি। মস্তিষ্ক শূন্য হয়ে মুখ দিয়ে কথা নয়, কান্না বেরিয়ে আসে। কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরি তাকে। ভাবি অবাক হলেন কিছুটা, তবে কিছু বললেন না। আমার পিঠে হাত দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। প্রায় 3-4 মিনিট এভাবেই কেটে গেল। জানি না কোন শোকে কাঁদছি আমি। আমি তো সাহসী হয়েছি, প্রতিবাদ শিখেছি, তাহলে আমার চোখে পানি কেন? আসলে পৃথিবীর প্রতিটা মানুষ কারো না কারো কাছে এসে বড্ড দুর্বল হয়ে যায়, বরফের মতো কঠিনও তখন পানিতে পরিণত হয়। আমার কান্না দেখে আমার ছোট্ট মেয়েটাও কাঁদছে। ভাবি একটু আদুরে স্বরে বলে, মায়ের কান্না দেখে মেয়েও কাঁদছে দেখি। মেয়ের চেয়ে মাই যেন বেশি বাচ্চা হয়েছে। আমি কিঞ্চিত হেসে একটু সরে আসি। ভাবি 2 হাতে আগলে নেয় আমার মেয়েকে, গালে কপালে চুমু দেয়। মুহূর্তে বাচ্চার কান্না থেমে যায়। সত্যি এই মানুষটার মাঝে জাদু আছে, সবাইকে ভালো রাখার জাদু। আমার মেয়েটা পিট পিট করে ভাবির দিকে তাকিয়ে আছে। ভাবি আবারও বলেন, এই তো আমার মিষ্টি বৌমার কান্না থেমেছে, একটু হাসো দেখি মা, কতদিন তোমায় দেখি না। আমার বৌমা নিয়ে তন্নি পালিয়ে গেছে। আমি হাসি খিলখিলিয়ে। মেয়ের জন্ম হওয়ার পর থেকে ভাবি ঠিক করে রেখেছেন ওনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন, যদি সম্ভব হয়। আমি নামত করব না। ভাবি মানুষটা অসাধারণ, ভাই অমায়িক, এদের ছায়াতলে আমার মেয়ে গেলে যত্নে ত্রুটি হবে না। ওনার ছেলে আমার আলিফের মাসের বড়, কিন্তু এত ভালো সহবত শিক্ষা যে মুগ্ধ হয় আমি। ছোট্ট বাচ্চাও কি সুন্দর আপনি করে কথা বলেন, সালাম দেয়, কত বুঝদার বাচ্চা। আমার নিজের ছেলেকেও এভাবে গড়তে পারিনি। ভাবি আমার মেয়েকে নিয়ে একটা খোলা জায়গায় ব্রেঞ্চে গিয়ে বসেন। উনি বোরখা পরা ছিলেন, হাতে ব্যাগ বাজারের, হয়তো বাজারে গিয়েছিলেন। আমিও ভাবির পাশে বসি। আমার হাতে ফোন দেখে ভাবি বলেন, তোমার কাছে ফোন আছে? আমি জানতাম না, ভেবেছিলাম রেখে এসেছিলে। তোমায় কল করেছিলাম, ব্যস্ত শোনায় বারবার। তোমার ভাইয়ের ফোন থেকেও করেছিলাম, একও শোনায়। তাই ভেবেছিলাম তোমার কাছে ফোন নেই। আকাশ ভাই হয়তো আমাদের নাম্বার ব্লক করে রেখেছিল। আমি শুকনো মুখে বলি, হতে পারে ভাবি, আমিও কদিন আপনাদের নাম্বার খুঁজেছি, পাইনি, এত ঘেটে দেখিনি। জানেনই তো আমার পরিস্থিতি। ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলেন, তোমায় ভীষণ খুঁজেছি আমরা তন্নি।
তুমি নাকি এক বাড়ি ভাড়া থাকতে, সেটাই তো বলেছিলে। সেখানে গিয়েছিল তোমার ভাই, ওই বাড়িওয়ালা তোমার ভাইকে তাড়িয়ে দিয়েছিল। তুমি নাকি তাদের টাকা মেরে খেয়েছো। সে অনেক দিন আগের কথা অবশ্য। এরপরও তোমার খোঁজ করেছি কিন্তু পাইনি। এর মাঝে আমরা দুইজনেই একটু অসুস্থ ছিলাম, তাই আর রাস্তায় বেরিয়ে খোঁজ করা হয়নি। ছেলে কেমন আছে তন্নি? তুমি কেমন আছো? আমি উপহাসসূচক হেসে বলি, আছি কোনো রকম। ছেলে ঠিক আছে। একটা কাজ করতাম, ছেড়ে দিতে হলো। বস আবার আমার প্রেমে পাগল, বিয়ে করতে চায়, আমায় নেবে, বাচ্চা দুটোকে এতিমখানায় দিতে বলে, তাই কাজটা ছেড়ে দিয়েছি। যাই করো বোন, ভেবে চিন্তে করবে। তোমার একটা ভুল সিদ্ধান্ত বাচ্চা দুটোর ভবিষ্যৎ নষ্ট করতে পারে। তোমায় যে নিজের কাছে রাখবো তারও উপায় নেই। আমার ননদ ননাসদের তো জানো, জ্বালিয়ে মারে আমায়। একমাত্র তোমার ভাই আমার পাশে দেখে সংসারটা করে খেতে পারি। তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতে চেয়েছি বোন, পারিনি। তোমার ভাইয়ের তো নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নেই যে সেখানে এক পদে কাজ দিয়ে দেবে। সরকারের চাকরি করে সে, এই ক্ষেত্রে যোগ্যতা ছাড়া কিচ্ছু হয় না। তবুও তোমার ভাই খোঁজ করেছিল, কেউ তেমন রাজি হয় না। আসলে কি বোন, এই জামানায় একটা ভালো কাজ পাওয়া ভীষণ কঠিন। নিজের ছাড়া পরের হাল কেউ ধরতে চায় না। তা এখন তুমি কোথায় আছো? আমি এক বস্তিতে আছি, ভালোই আছি, চলে যাচ্ছে কোনো রকম। আকাশদের কি খবর ভাবি? ওদের নতুন বিবাহিত জীবন কেমন কাটছে? এত সাধের বউ, নিশ্চয় ভালোবাসে অনেক। আকাশের মা এবার মনে হয় নতুন বউকে চোখে হারায়। সুখে আছে মনে হয়। আমার কথা শেষ হয়নি, ভাবি হাসতে হাসতে গড়িয়ে পড়ছে যেন। আমি ভুরু কুচকে তাকিয়ে রইলাম। ভাবি খুব কষ্টে হাসি থামিয়ে বলে, হ্যাঁ খুব সুখে আছে। সুখে ভরা ভাত একদম। আমি বুঝি না ঠিক তার কথার মানে। ভাবি বলতে শুরু করে, বাপ বাপকেও ছাড়ে না বোন, তা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে এবার। বিশেষ করে তোমার শাশুড়ি মা, যেই মহিলা ইস্ত্রি করা ছাড়া কাপড় গায়ে দিত না, তিনি এখন ছেঁড়া জামা পরেন। আদরের মেজ ছেলের বউ জুয়ায় আসক্ত। মেয়ে মানুষ হয়েও কী সব গেম খেলে বেড়ায়। টাকার প্রয়োজন হয়, এই জন্যই বাবা ধরে বিয়ে দিয়ে দিয়েছে। ওদের বাড়ির অর্ধেক জিনিস নাই হয়ে গেছে। তুমি থাকতে দেখতাম বছরে বছরে বাড়ির জিনিস বাড়তো, কত কিছু কিনতে জমিয়ে বাঁচিয়ে। ওই মেয়ে মাত্র একটা দিনই অর্ধেক বাড়ির জিনিস বেচে দিয়েছে, জুয়ার পেছনে টাকা উড়িয়েছে। আমি ভাবিকে থামিয়ে দিয়ে বলি, এটা কেমন কথা ভাবি? বড়জোর বাবার তো কম নেই, তাহলে তার মেয়ে কেন শুধু টাকার লোভে আকাশকে বিয়ে করবে? কম নেই তবে রাজ ভাণ্ডারও তো নেই। জোয়ার দানে পড়লে আর বদ নেশায় পড়লে রাজার ভাণ্ডারও রাতারাতি খালি হয়। এই মেয়ে যে শুধু জুয়াতে আসক্ত তা নয়, এমন কোনো খারাপ গুণ নেই যা ওর নেই। জুয়া থেকে নেশা পান, রাতভর পার্টি করা, খারাপ ছেলেদের সঙ্গে মেশা, সবই আছে ওর মধ্যে। বলতে পারো বর্জনীয় সব গুণ সম্পন্না। এই জন্যই ওর বাবা মূলত ওর সঙ্গে আকাশ ভাইয়ের বিয়ে দিয়েছে, এক প্রকার তাড়িয়ে দিয়েছে মেয়েকে। ওর বড় বোন ইচ্ছে করে আকাশ ভাইকে ফাঁসিয়েছে। আকাশ ভাই বড্ড বোকা, তাই এসব বুঝতে পারিনি। প্রতিষ্ঠিত ব্যবসা, তার টাকা পয়সা মোটামুটি আছেই, সেই লোভেতেই বোনের সঙ্গে বিয়ে দিয়েছে। এতে করে বোনের ভবিষ্যৎও সুরক্ষিত হলো, আবার বাবাটাও বাঁচলো। ক্ষতিটা হলো শুধু আকাশ ভাইয়ের পরিবারের। এই মেয়ে সংসারের ধারে কাছেও নেই। বিয়ের 3 দিন মতো ভালো ছিল। আকাশ ভাইয়ের মা কত পদ করে করে খাওয়াতো রিঙ্কিকে। আকাশ ভাই ব্যাগ ভরে ভরে শপিং করে এনে দেয়। বিয়ের পর একটা অনুষ্ঠান করেছিল, এলাকার সবাইকে দাওয়াত দেয়, আমরাও গেছিলাম। পাশের বাড়ি বলে কথা। আকাশ ভাইয়ের মা সবাইকে ডেকে ডেকে বলেন, তার পুত্রবধূ এরকম শিক্ষিত, নম্র, ভদ্র, গুণী মেয়ে। আরও কত প্রশংসা। 2 দিনেই সব শেষ। অনুষ্ঠানে ক্যাশ টাকা উঠেছিল অনেক। আকাশ ভাইয়ের মায়ের কাছে ছিল সব টাকা। ওই মেয়ে পরদিনই ওই টাকা চায়, বলে আমার বিয়ে উপলক্ষে অনুষ্ঠান, তাই টাকাও আমার, উপহারও তার। নতুন বউ দেখে কিছু বলেনি, টাকা নিয়ে এক রাতে উড়িয়েছে সব। বন্ধুদের নাকি বিয়ে উপলক্ষে ট্রিট দিয়েছে। আরও বহু কাণ্ড আছে ওই মেয়ের। বিয়ের 6 দিনের মাথায় কাউকে না জানিয়ে বাড়ির বাইরে যায়। প্রথম দিকে কেউ কিছু বলেনি, বিকেলে বাইরে গেলে ফেরে রাতে, তাও নেশা করা অবস্থায়। বদ্ধ মাতাল একটা মেয়ে। নেশা করে এসে ছাদে গিয়ে বক্সে গান বাজিয়ে নাচে। রাতে ছেলে নিয়ে শুয়েছি, মাঝরাতে প্রচণ্ড গানের শব্দ। বাইরে এসে দেখি এই অবস্থা। আশেপাশের মানুষ গানের শব্দে বেরিয়ে এসেছে, বলে এই বাজারি মেয়ে এমন করছে কেন? আকাশ ভাই আর ওর মা লজ্জায় বাড়ি থেকে বের হয় না। এই কাজ করে প্রতিবারই। এলাকায় কত বয়স্ক মানুষ থাকে, তাদের সমস্যা হয়। এলাকার এক মহিলা রিঙ্কিকে বোঝাতে গিয়েছিল, বয়স্ক মানুষ তিনি, ওই বেয়াদব মেয়ে ওনাকে থাপ্পড় মেরেছিল। রাগে সেই মহিলা এলাকা
এলাকার প্রধানের কাছে গেছে বিচার দিতে। সবাই এক হয়েছে। এলাকা প্রধান বলেছেন একটা ব্যবস্থা নিবে খুব শীঘ্রই। এই কথা শুনে আকাশ ভাইয়ের মা সেই মহিলার কাছে ক্ষমা চাইতে গেছিল। মহিলা রাগের চোটে তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। তোমাকে দেখতাম মাথায় কাপড় ছাড়া বের হতে না, বয়স্ক মানুষ দেখলে সালাম দিতে, আপনি ছাড়া কথা বলতে না। ওই মেয়ে রাস্তাঘাটে গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘোরে, মুরব্বীদের দেখলে হাসাহাসি করে, সিগারেটের ধোঁয়া ছাড়ে। বিয়ের পর সাপের 5 পা দেখেছে জানো। জানো তন্নি, ওর কোনো মেয়ে বন্ধু নেই, সব ছেলে বন্ধু। রাত 1টা 2টো পর্যন্ত নেশা করে হুঁশ থাকে না। ছেলেগুলো বাড়ি দিয়ে যায়, এলাকা দিয়ে মাতাল অবস্থায় ঘোরে, পরিবেশটা পুরো খারাপ করে দিয়েছে। এলাকাবাসী বলছে এদের পুরো পরিবারকে এলাকা ছাড়া করবে। এক ঘর তো করেই রেখেছে, এই একটা মেয়ের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। এখন সবাই পস্তাচ্ছে। বিয়ের আগেই বোঝা উচিত ছিল, যেই মেয়ে একজন বিবাহিত পুরুষের প্রতি দুর্বল হয়, কুনজর দেয়, সে কেমন হতে পারে। বিয়ে ছাড়া এই মেয়ে তোমাদের বাড়ি থেকেছে, রাত বিরাতে আকাশ ভাইয়ের সঙ্গে গল্প করত, তাহলে ওর চরিত্র কত ভালো হতে পারে। বিয়ের আগে নমুনা দেখিয়েছে, এবার সব উন্মোচন করছে। শুনেছিলাম ও নাকি দুইবার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছে। যদিও এটা শোনা কথা, তবে সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। ওর বাবা এই মেয়ের জন্য রাতারাতি ড্যামেজ হচ্ছিল। বড় লোকের মেয়ে, চারপাশে খবর ছড়িয়ে পড়ে দ্রুত। চিৎকার হয়েছে এই মেয়ের জন্য। ওর বাবার বিরাট ব্যবসা, সেখানেও লোকে নাকি উপহাস করতো তাকে নিয়ে। ভালো বিয়ে আসতো না, কারণ এসব কথা কম বেশি সবাই জানতো। মা নেই মেয়েটার, বাবা ব্যবসার কাজে ব্যস্ত থেকেছে, মেয়েদেরকে মানুষ করতে পারেনি। নিজের বাড়িতে পর্যন্ত পুরুষ নিয়ে এসেছে। রূপ আছে বলে ধরাকে সরা জ্ঞান করেছে। ছোট বড় কোনো মান্য নেই জানো। আকাশ ভাইদের যেসব রিলেটিভ আছে প্রত্যেকে ওর নিন্দে করে, কারণ মেয়েটা এতই বেয়াদব। মামা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠানে গিয়ে পর্যন্ত নেশা করেছে বউ হয়ে, মামা শ্বশুরকে নিয়ে জোর করে নেচেছে পর্যন্ত। বউ মানুষ, জামা পরে শর্ট শর্ট, দিনে নাইটি পরে থাকে, আশেপাশে ঘুরে বেড়ায়, সারা রাত পার্টি করে ভোরে ঘুমাতে যায়, উঠে বেলা 12টায়, টিকটকে ফেসবুকে রিলস বানায়, নিজের শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ দেখে নোংরা নোংরা ভিডিও করে। এলাকার ইয়াং ছেলেরা এসব দেখে বাড়ির সামনে ভিড় করে থাকে। ও রাস্তায় বের হলে ছেলেরা পিছু পিছু যায়, খারাপ মন্তব্য করে। এতে অবশ্য রিঙ্কি মজাই পায়। রিঙ্কিকে দেখলে নাকি ওসব ছেলেদের ফিলিংস জাগে, এটা তাও চিৎকার করে বলে। আকাশ ভাইয়ের মা এলাকার প্রধানের কাছে ছেলেগুলোর নামে নালিশ করতে গিয়েছিল। ছেলেগুলো নাকি ওনার পুত্রবধূকে বিরক্ত করে। প্রধান সাহেব তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সবাই অবগত ওই মেয়ের চরিত্র সম্পর্কে। পরদিন আকাশ ভাইয়ের মা নিজেই ছেলেগুলোকে শাসাতে গিয়েছিল, উল্টে ওনাকেই তাড়া করে ছেলেগুলো বলেছে পরের বার ওনার পুত্রবধূর ঘরে গিয়ে উঠবে সবাই। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে? সেদিন দেখি ওই ছেলেদের মাঝখানে বসে সিগারেট খাচ্ছে, গায়ে ওড়না নেই। ওরা নাকি ওর ফ্রেন্ড। খারাপ সব ছেলেরাই ওর ফ্রেন্ড হয়। এলাকার সবাই ওকে কলোনির মেয়ে পর্যন্ত বলে। ও কিছু মনে করে না এতে, মান যায় আকাশ ভাই আর ওর মায়ের। বেচারারা দিনে বের পর্যন্ত হতে পারে না, যে যা পারে শোনায়। প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক নেই ওদের, ছায়াও মারায় না কেউ। এলাকার প্রধান এসে 2বার শাঁসিয়ে গেছে, পরের বার এলাকা ছাড়া করবে বলে গেছে। যেই আকাশ ভাই রাস্তাতে বের হলে ছোটরা সম্মান করত, সালাম দিত, তাকে নিয়ে সবাই এখন মজা নেয়। সমাজ থেকে উঠে গেছে ওরা, সমাজের কোনো কাজে ডাকে না, নিজ ইচ্ছায় গেলেও তাড়িয়ে দেয়। সবার কথা, বাড়ির বউকে যে ঠিক পথে রাখতে পারে না, শাসন করতে পারে না, তারা আবার কি সমাজের উন্নতির কাজে আসবে? এরা তো নিজেই ঠিক নেই। এই মেয়ে যে শুধু অসভ্য তাই নয়, অসম্ভব রকমের নির্লজ্জ। আকাশ ভাইকে নিয়ে বাইরে গেলে কখনো সুন্দরভাবে যায় না, গায়ের সঙ্গে গা লাগিয়ে, কোমরে হাত দিয়ে, কাঁধে মাথা রেখে হাঁটবে রাস্তা দিয়ে, যেন 17 বছরের যুবক যুবতী পার্কে যাচ্ছে। রাস্তায় কত পরিচিত সম্মানীয় মানুষ থাকে, লজ্জায় তারাই মাথা নত করে। কেউ কিছু বললে রিঙ্কি বলে ওর স্বামী ওর যা ইচ্ছে করতে পারে, নিজে টাকায় খায়, তাই পরের কথা শুনবে না। প্রয়োজনে ও রাস্তাতেই নাকি বর নিয়ে শুয়ে থাকবে। বিশ্বাস করো, ঘেনাতেই কেউ কথা বলে না ওদের সঙ্গে। মানুষ দেখে না, যা তা বলে দেয়। ওই বাড়ির ছাদ আর আমাদের ছাদ তো একসঙ্গে, জানোই তো সব। সেদিন ছেলে নিয়ে ছাদে উঠেছি, দেখি ওরা স্বামী স্ত্রী ছাদে বসে চুমু খাচ্ছে। আমার ছেলে এসব দেখে বলছে, আম্মু ওটা কি? লজ্জায় ছেলের চোখ ধরে ওপাশ ঘুরেছি, মানে কোনো বিবেক বিবেচনা নেই ওদের। তখনই পাশের ছাদ থেকে এক আঙ্কেল ওদের তাক করে জুতো ছুঁড়েছে। সেই জুতো গিয়ে লেগেছে আবার আকাশ ভাইয়ের মুখে।
রিঙ্কির তো সেই রাগ, আঙ্কেলকে ভাষা খারাপ করা শুরু করেছে। আকাশ ভাই বউকে টেনে নিয়ে ঘরে যায়, কিছু বললে মার ওরাই খাবে। আঙ্কেল পরদিন এসে আমায় বলে, ওদের জন্য সমাজ কেন দেশটাই উচ্ছন্নে যাচ্ছে। নাতি নিয়ে ছাদে উঠতে পারি না ওদের জ্বালায়। তুমি মেয়ের মতো তবুও তোমায় বলতে হচ্ছে। কি শুরু করেছে ওরা? ঘর নেই, ছাদে নোংরামো করে লোককে দেখায় নাকি? বাচ্চাদের সামনে আমরা বড়রা লজ্জায় পড়ে যাই, জবাব দিতে পারি না। কাল জুতো মেরেছি, এরপর ওসব দেখলে ইট ছুড়ব আমি। এতে যদি আমার জেলও খাটতে হয় খাটবো, তাও তো পরিবেশ রক্ষা পাক। এই মেয়ে নাকি শিক্ষিত, ছাদে স্বামী নিয়ে গলাগলি করে বসে থাকে। আমরা প্রতিবেশীরা ওর জন্য ছাদে ওঠা পর্যন্ত বন্ধ করে দিয়েছি এক প্রকার। মাঝে মধ্যে মনে হয় ওই মেয়ের জন্মের ঠিক নেই। নারীদের লজ্জা হয় ভূষণ, আর ওই মেয়ে এতটাই নির্লজ্জ যে ওর সঙ্গে কথা বলতে পর্যন্ত লজ্জা পাই আমরা। মুখ থেকে মদ সিগারেটের গন্ধ আসে। আকাশও হয়েছে এক, লক্ষ্মী রেখে অলক্ষ্মী টেনে এনে শুধু নিজের জীবন না আমাদের পর্যন্ত ততষ্ট করে রেখেছে। নেহাত ওরা এখানকার স্থানীয়, ভাড়াটিয়া হলে কবেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম এলাকা থেকে। আকাশ ছেলেটা আর পুরুষ নেই, ওর এখন তালি বাজিয়ে টাকা রোজগার করা উচিত। আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করে আমি যেন আকাশ ভাইয়ের মাকে গিয়ে একবার বোঝাই, কারণ আমাদের পাশাপাশি লাগোয়া বাড়ি। আমি জবাব দিই, কাকা আমার সঙ্গে ওদের তেমন সম্পর্ক নেই, ওরা আমায় পছন্দ করে না। তন্নি থাকতে যেতাম বলে ঝগড়া করেছে বহুবার। কাকা বলেন, করবে কি করে? ওরা যেমন নোংরা, পছন্দ করবেও তেমন নোংরা। ভদ্র সমাজ ওদের সঙ্গে যায় না, সবই পাপের ফল। তন্নি মেয়েটা কত ভালো ছিল, মাথা নিচু করে রাস্তাঘাটে চলতো, দেখা হলে সালাম না দিয়ে কথা বলতো না। অমন ভালো মেয়েকে তাড়িয়ে দিয়ে বস্তি টেনে আনার শাস্তি এটা। শুধু আঙ্কেল নয়, এলাকার প্রতিটি মানুষ এখন তোমার কথা মনে করে। ওদের রটানো সব কথাই যে মিথ্যা তা হাড়ে হাড়ে বুঝেছে সবাই। এর মাঝে তোমার শাশুড়ি একদিন আমার নামে নিন্দা করতে শুরু করে এক মহিলার কাছে। সেই মহিলা ঝামা ঘষে দিয়েছে একেবারে, মুখের সামনে থুতু ফেলে চলে এসেছে। তোমার নামে সবাই ধন্য ধন্য করে। তোমার মর্ম দিন শেষে সবাই বুঝতে পেরেছে। ভাবি থামে, লম্বা শ্বাস নেয়। আমার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কৌতূহল থামাতে না পেরে আমি বলি, এত কিছু হয়ে যাচ্ছে, আকাশ চুপ কেন? এতটা নিস্ত ও ছিল না? আর ওর মাই বা এত কিছু কেন সহ্য করছে? প্রতিবাদ কেন করছে না? এত অধপতন হয়েছে ওদের। ভাবি আবারও একগাল হেসে বলে, এখনো তো আসল কাহিনী শোনোনি তুমি, সবে তো শুনলে রিঙ্কির কথা। এখনো বহু কিছু বাকি আছে, যা শুনলে তুমি আকাশ থেকে পড়বে। অনেক কিছু বদলে গেছে ওই বাড়ি। তোমার বড়জার গুণগান তো কিচ্ছু শোনোনি এখন পর্যন্ত। আকাশ আর ওর মায়ের করুণ পরিণতি জানবে না? এটা তো সবে শুরু, আসল কাহিনী এবার শুনবে।